ওয়ান ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকের টপিকস লুসেন্টের জেনারেল নলেজ, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন। আজকের বিষয় হলো ফিজিক্সের হিট বা তাপ। তো প্রথমে হিট বা তাপের ডেফিনেশন দিয়েছে যে তাপ মূলত কাকে বলে। বলেছে হিট ইজ দ্যাট ফর্ম অফ এনার্জি হুইচ ফ্লোস ফ্রম ওয়ান বডি টু আদার বডি ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য বডিজ। বলেছে তাপ হলো একটা শক্তি যেটা কিনা একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে যায় এবং ওই বস্তুটার তাপমাত্রার পার্থক্য থাকতে হবে, ঠিক আছে, তাহলেই একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে হিট স্থানান্তরিত হবে। নেক্সট বলেছে দ্য অ্যামাউন্ট অফ হিট কন্টেইন ইন এ বডি ডিপেন্ড আপন দ্য মাস অফ দ্য বডি। আর ওই বস্তুটার মধ্যে কতটা পরিমাণ তাপ থাকবে সেটা ওই বস্তুটার ভরের উপর নির্ভর করে, ঠিক আছে। তারপরে নেক্সট বলেছে ইফ ডাব্লু ওয়ার্ক ইজ পারফর্মড অ্যান্ড লেটেন্ট হিট প্রডিউসড ইজ এইচ দেন ডাব্লু বাই এইচ ইকুয়ালস টু জে। বলেছে ডাব্লু যদি কোনো একটা বস্তুর উপর মানে ডাব্লু ওয়ার্ক করা হয় এবং এইচ হিট তৈরি করে তাহলে জে সমান সমান বলা যেতে পারে ওই ওয়ার্ক বাই হিট। ওকে, নেক্সট তারপরে এটাকেই এই ফর্মুলাটাকে একটু ভাঙিয়ে ডাব্লু ইকুয়ালস টু জে ইজ বলা যায়, হোয়ার জে ইজ কনস্ট্যান্ট কল্ড মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। আর যে এটা এর মানটা ধ্রুবক হয়, যেটা যান্ত্রিক ধ্রুবক তাপের। তারপরে নেক্সট বলেছে ইটস ভ্যালু ইজ 4.186 জুল পার ক্যালোরি। আর এই যে এর ভ্যালুটা কত, যার 4.186 জুল পার ক্যালোরি। নেক্সট তারপরে বলেছে ইট মিনস ইফ 4.186 জুল অফ ওয়ার্ক ইজ পারফর্মড 1 ক্যালোরি অফ হিট ইজ কনজিউমড। বলেছে এর মানে হলো যদি 4.186 কাজ করা হয় তাহলে 1 ক্যালোরি তাপ তৈরি হবে। নেক্সট তারপরে বলেছে ইউনিট অফ হিট মানে তাপের একক, সিজিএস ইউনিট আর এফপিএস ইউনিট, এই দুটো ইউনিট এখানে আছে। দেখো সিজিএস ইউনিটের এর ক্যালোরি বলে, ঠিক আছে। ক্যালোরি পর তারপরে ডেফিনেশন দিয়েছে, তো ডেফিনেশনটা দেখি। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ পিওর ওয়াটার থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বলেছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যতটা পরিমাণ তাপের প্রয়োজন পড়ে তাকে 1 ক্যালোরি বলে। নেক্সট তারপরে বলেছে দেখো ইন্টারন্যাশনাল ক্যালোরি মানে আগেরটা ক্যালোরির ডেফিনেশন দিয়েছে, এটা ইন্টারন্যাশনালভাবে সব জায়গায় মানে গ্রাহ্য। তার ডেফিনেশন ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ পিওর ওয়াটার ফ্রম 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটা পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ইন্টারন্যাশনাল ক্যালোরি বলে। নেক্সট তারপরে বলেছে এপিএস ইউনিট। এপিএস যেটা ফুট পাউন্ড সেকেন্ড ইউনিট, এর ডেফিনেশনটা দিয়েছে দেখো বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এপিএস ইউনিটটা বিটিইউতে প্রকাশ করা হয় মানে বিটিইউ এককে মাপা হয়। এর ডেফিনেশন দিয়েছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ 1 পাউন্ড অফ পিওর ওয়াটার থ্রু 1 ডিগ্রি ফারেনহাইট। বলেছে 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যতটা পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 বিটিইউ, ঠিক আছে, বা ব্রিটিশ থার্মাল ইউনিট। নেক্সট তারপরে বলেছে রিলেশন বিটুইন ডিফারেন্ট ইউনিটস। তো আলাদা আলাদা এককের মধ্যে পার্থক্য কী সেটাই নেক্সট বলা আছে। বলেছে দেখো 1 বিটিইউ ইকুয়ালস টু 252 ক্যালোরি, তার মানে 1 বিটিইউ সমান সমান 252 ক্যালোরি, এটা পরিষ্কার। নেক্সট তারপরে বলেছে 1 ক্যালোরি সমান সমান 4.186 জুল, ঠিক আছে, 1 ক্যালোরি সমান সমান 4.186 জুল। নেক্সট তারপরে বলেছে 1 থার্ম ইকুয়ালস টু 10⁵ বিটিইউ, ঠিক আছে। তারপরে 1 পাউন্ড ক্যালোরি ইকুয়ালস টু 453.6 ক্যালোরি। তো 1 পাউন্ড ক্যালোরি সমান সমান 453.6 ক্যালোরি। তারপরে নেক্সট টেম্পারেচার মানে তাপমাত্রা। এখানে একটু বলে রাখি যে হিট আর টেম্পারেচার এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। হিট মানে তাপ আর টেম্পারেচার মানে তাপমাত্রা। ওকে, নেক্সট তারপরে দেখো ডেফিনেশন দিয়েছে টেম্পারেচার ইজ দ্যাট ফিজিক্যাল কজ হুইচ ডিসাইড দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট ফ্রম ওয়ান বডি টু আদার বডি। আর এই তাপমাত্রাটা কিন্তু একটা ভৌত অবস্থা, কোনো বস্তুর এই টেম্পারেচারটাই মানে ঠিক করে দেয় যে একটা তাপ কোন দিকের থেকে কোন দিকে প্রভাবিত হবে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দেখো হিট এনার্জি অলওয়েজ ফ্লোস ফ্রম বডি অ্যাট হায়ার টেম্পারেচার টু বডি অ্যাট লোয়ার টেম্পারেচার। আর যে তাপশক্তিটা সর্বদা কিন্তু উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রভাবিত হয়।
তারপরে নেক্সট বলেছে মেজারমেন্ট অফ টেম্পারেচার। তো তাপমাত্রা কিভাবে মাপা যাবে তার পদ্ধতি এখানে বলা আছে। দেখো বলেছে থার্মোমিটার। তাহলে সবাই জানি আমরা যে টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মাপা হয়। তো এটা সম্পর্কে বিস্তারিত জানি। দ্য ডিভাইস হুইচ মেজার্স দ্য টেম্পারেচার অফ এ বডি ইজ কল্ড থার্মোমিটার। বলেছে কোনো একটা বস্তুর তাপমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকেই থার্মোমিটার বলা হয়, মানে যে যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপায় তাকে থার্মোমিটার বলে। নেক্সট স্কেল অফ টেম্পারেচার মেজারমেন্ট। তো তাপমাত্রার মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটা সম্পর্কে বলেছে। দেখো, টু মেজার দ্য টেম্পারেচার টু ফিক্সড পয়েন্ট আর টেকেন অন ইচ থার্মোমিটার। তো দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে তাপমাত্রা মাপতে, হ্যাঁ মানে তাপমাত্রা মাপতে দুটো নির্দিষ্ট বিন্দু থাকে ওই থার্মোমিটারের মধ্যে, এটাই বলেছে। ওয়ান অফ দ্য ফিক্সড পয়েন্ট ইজ ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অর আইস পয়েন্ট অ্যাজ লোয়ার ফিক্সড পয়েন্ট। তো একটা বিন্দু যেটা নিচে থাকে সেই নিচের বিন্দুতে যখন ওই টেম্পারেচারটা আসবে তখন কোনো জলটা কী হবে, বরফে পরিণত হয়ে যাবে, ওইটাকে বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট বা নিম্নাঙ্ক। ঠিক আছে। নেক্সট বলেছে দ্য আদার ফিক্সড পয়েন্ট ইজ দ্যাট বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অর স্টিম পয়েন্ট অ্যাজ আপার ফিক্সড পয়েন্ট। আরেকটা বিন্দু আছে যেটা সর্বোচ্চ স্থানে থাকে, ওই বিন্দুতে কোনো একটা জল বাষ্পে জল ফুটে বাষ্পে পরিণত হয়ে যাবে, সেটাকে উচ্চাঙ্ক ঊর্ধ্বাঙ্ক মান বলা হয়। ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দ্য টেম্পারেচার অফ দিস ফিক্সড পয়েন্ট, দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল ইন্টারভেল বিটুইন দ্য টু ফিক্সড পয়েন্ট অন ডিফারেন্ট টেম্পারেচার স্কেল ইজ শোন বাই দ্য টেবিল গিভেন বিলো। বলেছে যে আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্টের মধ্যে কত বিভিন্ন স্কেলে, আর ওদের ডিফারেন্সটা কত এই আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্টে, তার মধ্যে নিচে একটা ছকের সাথে বোঝানো হয়েছে। দেখো কি বলেছে এখানে, মূলত 5টা স্কেল বলা আছে। নাম্বার 1 সেলসিয়াস, তারপরে ফারেনহাইট, রিউমার, কেলভিন এবং র্যানকিন, এই 5টা স্কেল। তারপরের নিচে কলামে বলা আছে আপার ফিক্সড পয়েন্ট, আর মাঝখানে তারপরে বলা আছে যে ওই আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্টের মধ্যে ইন্টারনাল ডিফারেন্স কত সেটা। আর তারপরে নিচে আছে লোয়ার ফিক্সড পয়েন্ট, আর একদম নিচে আছে অ্যাবসলিউট জিরো, মানে পরম শূন্য মান যেটা। দেখো সেলসিয়াস স্কেলে আপার ফিক্সড পয়েন্ট 100 ডিগ্রি, সবাই জানি আমরা। আর ওদের মধ্যে দূরত্ব ডিফারেন্সটা হবে 100, আর লোয়ার ফিক্সড পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অ্যাবসলিউট জিরোর মানটা হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ফারেনহাইট স্কেলে আপার ফিক্সড পয়েন্ট 212 ডিগ্রি ফারেনহাইট, আর ওদের মধ্যে পার্থক্য হবে 180। আর লোয়ার ফিক্সড পয়েন্ট কত, 32 ডিগ্রি ফারেনহাইট। আর অ্যাবসলিউট জিরোর মানটা হবে -459.6 ডিগ্রি ফারেনহাইট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট বলেছে রিউমার স্কেল 80 ডিগ্রি রিউমার, ওকে। আর ওদের মধ্যে পার্থক্য হবে 80, আর লোয়ার ফিক্সড পয়েন্ট হবে 0 ডিগ্রি রিউমার। ঠিক আছে। আর অ্যাবসলিউট জিরো হবে -218.4 ডিগ্রি রিউমার। নেক্সট তারপরে কেলভিন বলেছে। দেখো এখানে একটা কথা বলে দিই যে কেলভিন স্কেলে যখন কোনো টেম্পারেচার মেজার করা হয় তখন ডিগ্রি ব্যবহার করা হয় না, এটা প্রায় কোশ্চেনে দিয়ে থাকে, তো এটা একটু স্মরণে রাখো। ওই আপার ফিক্সড পয়েন্ট বলেছে 373.15 কেলভিন, আর মাঝখানের ওদের ডিফারেন্সটা হবে 100। আর লোয়ার ফিক্সড বলেছে 273.15 কেলভিন, আর অ্যাবসলিউট জিরো মান হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে। আর আরেকটা লাস্ট স্কেল যেটা র্যানকিন, এর আপার ফিক্সড পয়েন্ট 672 ডিগ্রি র্যানকিন, আর ওদের মাঝখানের পার্থক্য হবে 180, আর লোয়ার ফিক্সড পয়েন্ট 492 ডিগ্রি র্যানকিন, আর অ্যাবসলিউট জিরো হবে 0 ডিগ্রি র্যানকিন। ঠিক আছে। নেক্সট তারপরে দেখো বলেছে রিলেশন বিটুইন টেম্পারেচার অন ডিফারেন্ট স্কেল। আলাদা আলাদা স্কেলের মধ্যে এদের মধ্যে কী সম্পর্ক আছে সেটা বিস্তারিত নিচে বলা আছে। দেখো কি বলেছে। আর এটা আরেকটু বলে দিই, এই রিলেশন, এই সম্পর্কের মধ্যে এইটা দিয়ে যে কোনো স্কেলের একটা স্কেল থেকে অন্য একটা স্কেলের মান কনভার্ট করা যায়। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ভালোভাবে দেখে রাখবে। দেখো এটা কি হচ্ছে, সি মানে ওই সেন্টিগ্রেড স্কেলের মানটা কত, -0, যে এই জিরোটা হলো যে নিম্নাঙ্ক কত। ঠিক আছে। তাহলে সি -0, যে লোয়ার ফিক্সড পয়েন্টের ভ্যালুটা দিতে হবে বাই এইখানে 100টা কোথা থেকে আসলো,
একশোটা হলো আপার ফিক্সড পয়েন্ট আর মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, এটা মানে ঊর্ধ্বমানটা আর নিম্নমানটা বিয়োগ করে নিচে আসলো 100, ঠিক আছে, ইকুয়ালস টু তারপরেও f মাইনাস 32/180। দেখো এই 180 যে এইখানে এই ফারেনহাইট স্কেলে দেখো মাঝখানে ইন্টারভেল কত বলেছিলাম 180, তো এই মাঝখানের ইন্টারভেলগুলোই এই নিচে এখানে বসেছে, ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট তারপরে দেখো r মাইনাস 0/180 মানে 80 শুধু ইকুয়ালস টু k মাইনাস 273/100 ইকুয়ালস টু র্যানকিন মাইনাস 492/180, এটা। তারপরে দেখো নিচে আরেকটা ইকুয়েশন দিয়েছে, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, তো এটা আমি অমিট করে যাচ্ছি। নেক্সট তারপরে দেখো বলেছে সেলসিয়াস ওয়াজ ইনিশিয়ালি নোন অ্যাজ সেন্টিগ্রেড, আর সেলসিয়াস প্রথমে সেন্টিগ্রেড হিসাবে পরিচিত ছিল। তারপরে নেক্সট বলেছে হোয়াইল এক্সপ্রেসিং টেম্পারেচার অন কেলভিন স্কেল ডিগ্রি ইজ নট ইউজড। আমি আগেই বলে দিয়েছিলাম যে কেলভিন স্কেলে যখন মান প্রকাশ করা হয় তখন কিন্তু ডিগ্রি কথাটা ব্যবহার করা হয় না, আর যেগুলো স্কেল আছে শুধু কেলভিন বাদে সবগুলো কিন্তু ডিগ্রি ব্যবহার করতে হয়। নেক্সট তারপরে বলেছে ফ্রিজিং পয়েন্ট FE অফ মার্কারি ইজ মাইনাস 39 ডিগ্রি সেন্টিগ্রেড, হেন্স টু মেজার টেম্পারেচার বিলো দিস টেম্পারেচার অ্যালকোহল থার্মোমিটার ইজ ইউজড। ফ্রিজিং পয়েন্ট অফ অ্যালকোহল ইজ মাইনাস 115 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি বলেছে যে যখন মানে মাইনাসে মান প্রকাশ করতে হয় 39 পর্যন্ত, তখন কিন্তু পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়, কারণ পারদের ফ্রিজিং পয়েন্ট মাইনাস 79 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 39 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো যদি মাইনাস 39 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা মাপতে হয় তখন কিন্তু অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়, কারণ অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট মাইনাস 115 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট তারপরে বলেছে রেঞ্জ অফ ডিফারেন্ট টেম্পারেচার, আলাদা আলাদা টেম্পারেচারের মধ্যে মানে যে রেঞ্জ, ঠিক আছে, সে রেঞ্জটা কত, মানে এক একটা থার্মোমিটারের এক একটা রেঞ্জ থাকে। যেমন নিম্নরোধ মানে নিম্ন তাপমাত্রা মাপতে এক ধরনের থার্মোমিটার ব্যবহার করবে, উচ্চ তাপমাত্রা মাপতে অন্য ধরনের থার্মোমিটার ব্যবহার করা হবে, ঠিক আছে, এক একটা থার্মোমিটারের এক এক রকম রেঞ্জ আছে। তো কোন থার্মোমিটার কী রকম রেঞ্জ সেটা দেখে নিই। দেখো মার্কারি থার্মোমিটার ফার্স্ট বলেছে মাইনাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড টু 350 ডিগ্রি সেন্টিগ্রেড, তো মাইনাস 30 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মার্কারি থার্মোমিটার মাপা যায়, ঠিক আছে। তারপর বলেছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, তো যাদের গ্যাসের আয়তন ধ্রুবক সেই সব থার্মোমিটার, যেমন হাইড্রোজেন প্রথমে বলেছে দেখো মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মাপা যায় হাইড্রোজেন থার্মোমিটার দিয়ে। তারপরে যদি বলেছে মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আর মাইনাস 268 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, তখন হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। বলেছে 1000 ডিগ্রির ওপরে এবং 1600 ডিগ্রি পর্যন্ত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তারপরে প্লাটিনাম রেসিস্ট্যান্স থার্মোমিটার মানে প্লাটিনাম রোধক থার্মোমিটার যেগুলো, সেটার কিন্তু মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মাপা যায়। নেক্সট তারপর বলেছে থার্মোকাপল থার্মোমিটার, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে দিয়ে দেয় যে সবচেয়ে উচ্চ রোধ মাপতে কী থার্মোমিটার ব্যবহার করা হয়, তখন থার্মোকাপল থার্মোমিটার থাকে, ঠিক আছে। আর যদি অপশানে পাইরোমিটার থাকে তাহলে পাইরোমিটার হবে, আর যদি পাইরোমিটার না থাকে তখন থার্মোকাপল থার্মোমিটার হবে। ওকে, এখানে দেখো থার্মোকাপল থার্মোমিটারের মেজার করা যায় মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, ঠিক আছে, তাহলে এটাই সর্বোচ্চ তাপমাত্রা মাপতে ব্যবহার করা হয়। তারপরে দেখো বলেছে টোটাল রেডিয়েশন পাইরোমিটার, তো সম্পূর্ণ বিকিরিত পাইরোমিটার যেটা, ঠিক আছে, এর ফ্যাক্টটা কি যে দেখো ডিটেলসে পড়ি তারপরে বুঝতে পারবে। হোয়েন এ বডি ইজ অ্যাট হাই টেম্পারেচার, যখন একটা বস্তু উচ্চ তাপমাত্রায় থাকে, ইটস গ্লোজ ব্রাইটলি, আর ওটা উজ্জ্বলভাবে চকচক করতে থাকে, অ্যান্ড দ্য কালার অফ দ্য রেডিয়েশন এমিটেড বাই দ্য বডিজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ ইটস অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য বডি। আর ওর কালারটা কী হবে, বিকিরিত হবে, ওর বস্তুর মানে ওই বস্তুটার যে যতটা পরিমাণ বিকিরিত হচ্ছে তার সরল সমানুপাতিক হারে 4 গুণ, ঠিক আছে, তাপমাত্রায়, ওকে, ওই বস্তুটার। তারপরে নেক্সট বলেছে রেডিয়েশন প্যারামিটার মেজার দ্য টেম্পারেচার অফ এ বডি বাই মেজারিং দ্য কালার অফ দ্য রেডিয়েশন এমিটেড বাই দ্য বডি। আর এই রেডিয়েশন প্যারামিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় কোনো একটা বস্তুর, ঠিক আছে, ওর বস্তুটার তাপমাত্রার ফলে যেমন কালার তৈরি হয় সেই কালার মেজার করে এর টেম্পারেচার মাপা হয়। তাহলে ফ্যাক্টটা বুঝতে পারলে,
এই বস্তুটার কিন্তু তাপমাত্রা মাপতে থার্মোমিটার কন্ট্যাক্ট করতে হবে না, দূর থেকেই ওই বস্তুটার টেম্পারেচার মাপা যায় এই পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট তারপরে দেখো বলেছে দিস থার্মোমিটার ইজ নট পুট ইন কন্ট্যাক্ট উইথ দ্য বডি। আমি আগে বলে দিয়েছিলাম। তো দেখো বলেছে যে এই বস্তুটা টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার ওই বস্তুর গায়ে স্পর্শ করার দরকার নেই। বাট ইট ক্যান নট মেজার দ্য টেম্পারেচার বিলো 800 ডিগ্রি সেন্টিগ্রেড বিকজ ইট অ্যাট লো টেম্পারেচার এমিশন অফ রেডিয়েশন ইজ ভেরি স্মল অ্যান্ড ক্যান নট বি ডিটেক্টেড। কারণ ওইটা মানে ওই থার্মোমিটার দিয়ে শুধুমাত্র 800 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কিন্তু মাপা যায় না, কারণ ওই 800 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কোনো তাপমাত্রা বিকিরণ কম বের হয়। এই কারণের জন্য ও বিকিরণ এত কম হয় যে ওই থার্মোমিটার ওই বিকিরণ ডিটেক্ট করতে পারে না, ওর জন্য টেম্পারেচার মেজার করতে পারে না। নেক্সট তারপর বলেছে দিস ইজ হোয়াই ইট ইজ ইউজ টু মেজার টেম্পারেচার ইনসাইড দ্য মেটেরোলজিক্যাল ফার্নেস। আর এই কারণের জন্য ধাতুবিদ্যা প্রকল্পের চুল্লিতে এই মানে ধাতুবিদ্যার যে চুল্লি আছে সেই চুল্লির তাপমাত্রা মাপতে এই পাইরোমিটার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট তারপরে বলেছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক তাপ এর ক্ষমতা। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস অফ সাবস্টেন্স থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আপেক্ষিক তাপ এর ক্ষমতা কোনো একটা বস্তুর বলা হয় তাকে যার তাপমাত্রা বাড়াতে যতটা পরিমাণ প্রতি একক ভরের ক্ষেত্রে মানে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে প্রতি একক ভরে যতটা তাপ প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ ক্ষমতা। ওকে, ইটস এসআই ইউনিট ইজ জুল পার কিলোগ্রাম বা কেলভিন। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটির এসআই একক কি? জুল পার কিলোগ্রাম কেলভিন। এইবার নেক্সট তারপরে বলেছে 1 ক্যালোরি অফ হিট ইজ রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে 1 ক্যালোরি তাপ যখন প্রয়োজন 1 গ্রাম জলের তাপমাত্রা বাড়াতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে নেক্সট বলেছে হেন্স স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাই জলের আপেক্ষিক তাপ হলো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড সমান 4200 জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, এই পাশে ডান পাশে দেখো একটা ছক দিয়েছে, ছকের মধ্যে বলেছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল জুল পার কেজি কেলভিনে। ঠিক আছে, বিভিন্ন বস্তুর আপেক্ষিক তাপ কত সেটা জুল পার কেজি কেলভিনে বলা আছে। ফার্স্ট দেখো বলেছে ওয়াটার, জলের আগেই বলে দিয়েছি 4200 জুল পার কেজি কেলভিন, আর বরফের 2100 জুল পার কেজি কেলভিন, আর লোহার ক্ষেত্রে 460 জুল পার কেজি কেলভিন, আর কেরোসিন অয়েলের ক্ষেত্রে 210, পারদের ক্ষেত্রে 140 এবং দস্তার ক্ষেত্রে যে সীসা লেড এটা 130। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে ফর এ গ্যাস স্পেসিফিক হিট ক্যাপাসিটি ক্যান বি ডিফাইন্ড is infinite number of ways as the amount of heat required to raise the temperature depend upon the condition under which gas is heated। বলেছে কোনো গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত হবে সেটা নির্দিষ্টভাবে মানে অসীমভাবে অসংখ্য সংখ্যা দিয়ে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আর এই তাপমাত্রাটা কতটা পরিমাণ মানে তাপ কতটা পরিমাণ দরকার তাপমাত্রা বাড়ানোর জন্য সেটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে এবং আর ওর পরিস্থিতির উপর নির্ভর করে ওই গ্যাসটার। নেক্সট তারপর বলেছে দ্য ফলোইং টু স্পেসিফিক হিট অফ এ গ্যাস আর অফ স্পেশাল সিগনিফিকেশন। আর দুটো স্পেসিফিক হিট আছে কোনো গ্যাসের বিশেষ তাৎপর্যপূর্ণ। তো দুটো বৈশিষ্ট্যটা কি মানে দুটো স্পেসিফিক হিটটা কি সেটা নিচে দেখো 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে বলা আছে। ফার্স্ট বলেছে স্পেসিফিক হিট অফ এ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম মানে আপেক্ষিক তাপ কোনো একটা গ্যাসের ধ্রুবক আয়তনে। তখন যদি স্পেসিফিক হিট বলে ধ্রুবক আয়তন তখন এসভি দ্বারা প্রকাশ করা হয় শর্টকাটে। আর নেক্সট তারপরে বলেছে স্পেসিফিক হিট অফ এ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার তখন এসপি দিয়ে প্রকাশ করা হয়। এস ফর হচ্ছে স্পেসিফিক হিট আর পিতে প্রেশার। ঠিক আছে, তো পরবর্তীতে এর একটা ইকুয়েশন আছে সেটার ক্ষেত্রে আমি শুধু এসপি এবং এসবি বলে দেব।
আর এখানে ডিটেলসে জেনে নাও যে এটা কি বলছে, ঠিক আছে। ইফ তারপরে নেক্সট বলেছে ইফ ইন প্লেস অফ ইউনিট মাস 1 মোল অফ গ্যাস ইজ হিটেড, the heat required to increase the temperature by unity is called molar heat capacity। বলেছে যদি প্রতি একক ভরের 1 মোল গ্যাস হিট করা হয় মানে তাপ দেওয়া হয় এবং তখন অর্জিত তাপটা দরকার হবে ওর তাপমাত্রা বাড়ানোর জন্য প্রতি একক মোলার এর ক্ষেত্রে, তখন তাকে এটা 2 ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে। প্রতি একক ভরের ক্ষেত্রে যখন মোলার হিট ক্যাপাসিটি দরকার তো কতটা তাপ দিলে ওই তাপমাত্রাটা বাড়বে সেটা 2 ভাবে ভাগ করা হয়েছে। উই হ্যাভ 2 টাইপ অফ মোলার হিট ক্যাপাসিটি অলসো। এর নিচে দেখো 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে বলে দিয়েছে যে আমাদের দুটো এরকম মোলার হিট ক্যাপাসিটি আছে। ফার্স্ট নাম্বার বলেছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। দেখো যেটা সংক্ষেপে সিভি দিয়ে প্রকাশ করা হয়েছে। সি ফর হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি, ঠিক আছে, সি ফর ক্যাপাসিটি, আর কনস্ট্যান্ট ভলিউম মানে ধ্রুবক আয়তন। তো মোলার হিট ক্যাপাসিটি হবে ধ্রুবক আয়তনে, তখন সিভি দিয়ে প্রকাশ করা হবে। নেক্সট তারপরে বলেছে মোলার হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট প্রেশার। বলেছে মোলার হিট ক্যাপাসিটি হবে যদি ধ্রুবক চাপে, তখন সিপিতে প্রকাশ করা হবে। এইবার দেখো নিচে রিলেশনটা দিয়েছে যে ওই স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর স্পেসিফিক হিট অফ কনস্ট্যান্ট প্রেশার আর কনস্ট্যান্ট ভলিউম মানে মোলার হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট ভলিউম এবং মোলার হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট প্রেশার এর মধ্যে একটা কী দিয়েছে, ইকুয়েশন দিয়েছে। এবং ইকুয়েশনটা ভালো করে দেখি। দেখো বলেছে সিপি বাই সিভি ইকুয়ালস টু এসপি বাই এসভি ইকুয়ালস টু গামা ইজ কল্ড অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্ট অফ গ্যাস। অ্যাডিয়াবেটিক এক্সপোনেন্টটা কি এখানে দেখো বলেছে অ্যাডিয়াবেটিকটা হলো এমন একটা প্রসেস যেখানে ওই বস্তুটা বাইরে থেকে না গ্যাস মানে গ্যাস না তাপ নেবে না তাপ দেবে, এমন একটা প্রক্রিয়াকে অ্যাডিয়াবেটিক বলা হয়। হ্যাঁ, তারপর নেক্সট বলেছে ভ্যালু অফ গামা ডিপেন্ড অনলি আপন দ্য অ্যাটমিসিটি অফ গ্যাস। কোনো গ্যাসের, ঠিক আছে, পারমাণবিকতার ওপর কোন ওই গ্যাসটার মানে গামা ডিপেন্ড করে, ঠিক আছে, গামার ভ্যালুটা ডিপেন্ড করে ওই গ্যাসের পারমাণবিকতার ওপর। তারপরে বলেছে নাম্বার 2, দেখো সিপি ওখানে কনস্ট্যান্ট প্রেশার বলে দিয়েছিলাম, এটা সমান সমান এমএসপি, ঠিক আছে, স্পেসিফিক প্রেশার। এবার এমটা কোথা থেকে এলো সেটাই, এমটা হলো ওই গ্যাসটার মোলার মাস ইকুয়ালস টু এম, ঠিক আছে, মোলার ভর যেটা এম। এইবার নেক্সট তারপরে দেখো সিভি ইকুয়ালস টু এমএসভি বলে দিয়েছে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে বুঝে নাও কি বলেছে, ঠিক আছে। তো সিপি সমান সমান কী বলবো, সিভি সমান সমান কোথা থেকে এলো, এর ভ্যালু আলাদা আছে। নেক্সট তারপরে 3 নম্বর বলেছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এবার আর সমান সমান কি, আরটা কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর এইখানে দেখো এসপি মাইনাস এসবি ইকুয়ালস টু আর বাই এম, ঠিক আছে, ইন এসআই ইউনিট এটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো বলেছে থার্মাল এক্সপানশন মানে তাপের বিস্তার। হ্যাঁ, এক্সপানশন মানে বিস্তার। এবার এর সম্পর্কে ডিটেলসে বলেছে when a body is heated its length, surface area and volume increase. The increase in length, area and volume with increase in temperature are measured in terms of coefficient of linear expansion or linear expansivity, alpha, linear coefficient of superficial expansion or superficial expansivity যেটা beta, and coefficient of cubial expansion or cubial expansivity যেটা গামা দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি বলেছে থার্মাল এক্সপানশন মানে তাপের বিস্তারটা কি বলেছে, কোন একটা বস্তুর যখন তাপ দেওয়া হবে তখন ওই বস্তুটার দৈর্ঘ্য বাড়বে, ক্ষেত্রফল বাড়বে এবং আয়তনও বাড়বে। তো সেটাই বলেছে যে কোনো একটা বস্তুর যদি দৈর্ঘ্য বাড়ে তখন তাকে লিনিয়ার এক্সপান্সিভিটি বলা হয়, ঠিক আছে, যেটা আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর কোনো একটা বস্তুর যদি পৃষ্ঠতল বাড়ে তখন তাকে বলা হয় সুপারফিশিয়াল এক্সপানশন, যেটা বিটা দ্বারা প্রকাশ করা হয়। আর কোনো একটা বস্তুর যদি আয়তন বেড়ে যায় তখন তাকে বলা হবে কিউবিয়াল এক্সপানশন, যেটা
বিটা দ্বারা প্রকাশ করা হয়, গামা দ্বারা প্রকাশ করা হয়। এবার নিচে দেখো বলেছে রিলেশন বিটুইন আলফা বিটা গামা, ঠিক আছে। আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা কি সেটা ডিটেলসে বলা আছে। দেখো আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু বলেছে 1:2:3, মানে আলফা সমান সমান 1, বিটা সমান সমান 2 এবং গামা সমান সমান 3। অথবা বলা যেতে পারে, নিচে দেখো বলে দিয়েছে বিটা সমান সমান 2 আলফা এবং গামা সমান সমান 3 আলফা। নেক্সট তারপর বলেছে অ্যানোমালাস এক্সপানশন অফ ওয়াটার, মানে জলের অস্বাভাবিক বিস্তার। তারপরে নেক্সট এ সম্পর্কে বিস্তারিত জানি। অলমোস্ট এভরি লিকুইড এক্সপ্যান্ড উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, প্রায় প্রত্যেক তরলই তাপমাত্রা বাড়ালে ওর বিস্তার ঘটে, মানে প্রসারিত হয়, ঠিক আছে। প্রত্যেক তরলে তাপমাত্রা দিলে ওটা বিস্তারিত হয়ে যাবে। নেক্সট তারপর বলেছে বাট হোয়েন টেম্পারেচার অফ ওয়াটার ইজ ইনক্রিজ ফ্রম 0°C টু 4°C ইটস ভলিউম ডিক্রিজ। কিন্তু জলের ক্ষেত্রে যখন তাপমাত্রা 0 থেকে 4°C বাড়াবো তখন কিন্তু ওর আয়তন কমে যাবে। আয়তন কমে যাবে কিন্তু ডেনসিটি কী হবে, বেড়ে যাবে, তাই না। মানে ভলিউমের ঠিক উল্টো, যদি ভলিউম কমে যায়, আয়তন কমে যায়, তাহলে ডেনসিটি কী হবে, বাড়বে। ওকে, নেক্সট তারপরে বলেছে ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড অ্যাবভ 4°C ইটস ভ্যালু স্টার্ট ইনক্রিজিং। এবার বলেছে যে যদি তাপমাত্রা বাড়তে শুরু করে 4°C ওপরে, তখন কিন্তু ওর আয়তন আবার বাড়বে আর ডেনসিটি তখন কমে যাবে। এইখান থেকে কোশ্চেন আসে যে কোনো একটা জলকে 0 থেকে 4°C তাপমাত্রা দিলাম, তখন ওর আয়তন কী হবে, তখন বাড়বে কিন্তু। এবং যদি বলে ডেনসিটি কী হবে, তখন কিন্তু উল্টো বললাম, আয়তন যদি বলে তখন কমে যাবে, কিন্তু যদি ডেনসিটি বলে তখন কিন্তু বাড়বে, ঠিক আছে। এবার যদি বলে 4°C ওপরে যদি তাপমাত্রা দেওয়া হয় তখন কি হবে, তখন দেখো বলবে মানে হবে অ্যান্সারটা যে ভলিউম তখন বাড়বে এবং ডেনসিটি কমবে, মানে ঘনত্ব কমবে। ক্লিয়ারলি দ্য ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যাট 4°C। আর তারপরে বলেছে যে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে ট্রান্সমিশন অফ হিট, মানে তাপের স্থানান্তর। দ্য ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান প্লেস টু আদার প্লেস ইজ কল্ড ট্রান্সমিশন অফ হিট, মানে একটা স্থান থেকে তাপের অন্য একটা স্থানে স্থানান্তরকে বলা হয় তাপের চলন, ঠিক আছে। দেয়ার আর 3 মোড অফ হিট ট্রান্সফার, আর তাপ মানে যে ট্রান্সফার হওয়ার, স্থানান্তর হওয়ার 3টে পদ্ধতি আছে। নাম্বার 1 কন্ডাকশন, নাম্বার 2 কনভেকশন অ্যান্ড নাম্বার 3 রেডিয়েশন। নাম্বার 1 কন্ডাকশন মানে পরিবহন, কনভেকশন মানে পরিচলন এবং রেডিয়েশন মানে বিকিরণ। এবার ফার্স্ট বলেছে কন্ডাকশন সম্পর্কে বিস্তারিত। দেখো ইন দিস প্রসেস হিট ইজ ট্রান্সফার্ড from one place to other place by successive vibration of the particle of the medium without bodily movement of the particle of the medium। বলেছে এই পদ্ধতিতে একটা বস্তুর তাপ একটা স্থান থেকে অন্য স্থানে যাবে ওই বস্তুটার অণুগুলির শুধু কম্পনের ফলে, ঠিক আছে। ওই বস্তুটার অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে যাবে না, না গিয়েই ওর তাপটা স্থানান্তরিত হয়ে যাবে। এই পদ্ধতিকে বলা হবে কন্ডাকশন, ঠিক আছে। এইবার নেক্সট বলেছে ইন সলিড হিট ট্রান্সফার টেক্স প্লেস বাই কন্ডাকশন। আর কঠিনের ক্ষেত্রে এই কন্ডাকশন পদ্ধতিতে মানে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়ে থাকে। নেক্সট তারপর বলেছে মেটাল আর ইন জেনারেল গুড কন্ডাক্টর অফ হিট হোয়ার অ্যাজ ব্রিক, কংক্রিট, ফেল্ট, আইস, উড, সডাস্ট, পেপার, এয়ার গ্লাস, ক্লথ আর বেড কন্ডাক্টর অফ হিট। এবার বলেছে যে ধাতু যেখানে ভালো উত্তম পরিবাহক তাপের, সেইখানে কিন্তু আবার ইট, কংক্রিট, ফেল্ট, আইস, কাঠের গুঁড়ো, পেপার, বাতাস, গ্লাস, ক্লথ, এগুলো কিন্তু আবার তাপের কুপরিবাহী, ঠিক আছে। দিস ইজ হোয়াই আইস ইজ প্যাক ইন সডাস্ট সো টু সেভ ইট ফ্রম বিং মেল্ট। আর এই কারণের জন্যই বরফকে কাঠের গুঁড়োর মধ্যে প্যাক করা হয় যাতে ওই বরফটা তাড়াতাড়ি গলে না যায়। নেক্সট বলেছে কনভেকশন। ইন দিস প্রসেস হিট ইজ ট্রান্সফার্ড বাই দ্য অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেল অফ দি মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু আদার প্লেস। আর এই প্রক্রিয়ার মাধ্যমে
কি হয় যে ওই বস্তুটার অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তারপরে তাপ সঞ্চালিত করে। ডিউ টু দ্য মুভমেন্ট অফ পার্টিকেল, কারেন্ট অফ পার্টিকেল সেট আপ হুইচ ইজ কল্ড কনভেকশন কারেন্ট। আর এই পার্টিকেলগুলো মানে ওই বস্তুটার অণুগুলি চলাচল করার কারণে ওর মধ্যে একটা স্রোতের সৃষ্টি করে, ঠিক আছে। ওই স্রোতটাকে বলা হয় পরিচলন স্রোত, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন আমরা একটা দুধকে জ্বালাই বা জলকে ফোটাই, তখন জলের মাঝখান থেকে ওই জলের অণুগুলি বেরিয়ে এসে ওর দুই সাইডে সরিয়ে যায়, সেটাই হচ্ছে কনভেকশন বা পরিচলন স্রোতের উদাহরণ। নেক্সট বলেছে ইন লিকুইড অ্যান্ড গ্যাসেস হিট ট্রান্সফার টেক্স প্লেস বাই কনভেকশন। আর তরল এবং গ্যাসের ক্ষেত্রে এই পরিচলন স্রোতের মাধ্যমেই তাপ সঞ্চালিত হয়ে থাকে। নেক্সট তারপর বলেছে আর্থ অ্যাটমসফিয়ার ইজ হিটেড বাই কনভেকশন। আর পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলটা কিন্তু এই পরিচলন স্রোতের মাধ্যমেই উত্তপ্ত হয়ে থাকে। নেক্সট বলেছে রেডিয়েশন মানে বিকিরণ। ইন দিস মেথড দ্য ট্রান্সফার অফ হিট টেক্স প্লেস উইথ দি স্পিড অফ লাইট উইদাউট এফেক্টিং দ্য ইন্টারভেন্টিং মিডিয়াম। আর এখানে কি বলেছে যে এই পদ্ধতির মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোনো রকম মাধ্যম ছাড়াই, ঠিক আছে, আলোর গতিবেগের সমান, কোনো রকম, ঠিক আছে, বাধা না পেয়েই। এইবার নেক্সট বলেছে নিউটনস ল অফ কুলিং। তো ঠান্ডা হওয়ার নিউটনের সূত্র। এটা কি বলেছে, দ্য রেট অফ লস অফ হিট বাই এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং। কোনো একটা বস্তু যতটা হারে তাপ ত্যাগ করে দিচ্ছে, ঠিক আছে, এটা সরল সমানুপাতে হারে হয় ওর চারপাশের যে তাপমাত্রা তার মানে ওই বস্তুটা মানে যেই অবস্থায় আছে, যেই তার চারপাশের অবস্থার তুলনায় সরল সমানুপাতিক হারে ও তাপ রিলিজ করে, ঠিক আছে। নেক্সট বলেছে কিরচফ ল। তো এই কিরচফ লটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় কোশ্চেনে দিয়ে থাকে, তো ভালো করে বুঝে নাও। দেখো, অ্যাকর্ডিং টু কিরচফ ল দ্য রেশিও অফ এমিসিভ পাওয়ার টু অ্যাবজর্পটিভ পাওয়ার ইজ সেম ফর অল সারফেস অ্যাট দ্য টাইম অফ টেম্পারেচার অ্যান্ড ইকুয়াল টাইম টু এমিশন পাওয়ার অফ ব্ল্যাক বডি অ্যাট দ্য টেম্পারেচার। বলেছে এই কিরচফ ল অনুযায়ী যতটা পরিমাণ তাপ শোষণ করছে ঠিক ততটা পরিমাণ তাপ কী করবে, রিলিজ করে দেবে, এবং ইকুয়াল এমিসিভ মানে পাওয়ার সমান সমান বিকিরিত শক্তি থাকবে কোনো একটা কালো বস্তুর, ঠিক আছে, ওই তাপমাত্রায়। নেক্সট তারপরে বলেছে, দেখো এটা এক লাইনে পরে বলা আছে, এটা তাহলে ভালো বুঝতে পারবে। বলেছে কিরচফ ল সিগনিফাইজ দ্যাট গুড অ্যাবজর্বার আর গুড এমিটার। কিরচফ ল তা মানে বলে যে একটা ভালো যে শোষক সে ভালো বিকিরকও, ঠিক আছে। তার একটা নিচে এক্সাম্পল দেওয়া আছে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। বলেছে ইফ এ শাইনিং মেটাল বল উইথ সাম ব্ল্যাক স্পট অন ইটস সারফেস ইজ হিটেড টু এ হাই টেম্পারেচার। বলেছে একটা চকচকে একটা বল, তার উপর কিছু কালো কালো স্পট দেওয়া হলো, তারপরে ওইটাকে উচ্চ তাপমাত্রা দেওয়া হলো, ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। অ্যান্ড সিন ইন ডার্ক, তারপরে ওই বলটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে তারপরে দেখো, দ্য শাইনিং বল বিকামস ডাল বাট দ্য ব্ল্যাক স্পট শাইন ব্রিলিয়ান্টলি। চকচকে যে বলটা সেটা কেমন দেখাবে, চকচকে যে বলটার চার সাইডটা সেটা কিন্তু অতটা চকচক করবে না, যতটা চকচক করবে ওই কালো স্পটগুলো, ওই কালো স্পট থেকে বেশি চকচক করবে, ঠিক আছে। কারণ কি দেখো, বলেছে যে বিকজ ব্ল্যাক স্পট অ্যাবজর্ব রেডিয়েশন ডিউরিং হিটিং অ্যান্ড এমিট ইন ডার্ক। কারণ যখন ওই বলটাকে উত্তপ্ত করেছিলাম উচ্চ তাপমাত্রা দিয়ে, তখন ওই কালো যে স্পটগুলো, ওই স্পটগুলো বেশি পরিমাণে তাপ শোষণ করে নিয়েছিল, আর এখন ওই অন্ধকার ঘরে বেশি পরিমাণে তাপ রিলিজ করছে, এর জন্য ওই কালো স্পটটাকে চকচক দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে বলেছে স্টিফেন্স ল। দেখো স্টিফেন্স ল কী বলেছে, দ্য রেডিয়েন্ট এনার্জি এমিটেড বাই এ ব্ল্যাক বডি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম বা এমিসিভ পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ ইটস অ্যাবসোলুট টেম্পারেচার। বলেছে কোনো একটা কালো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রতি একক সময়ে যতটা পরিমাণ মানে তাপ শোষণ করেছিল ঠিক ততটাই, ঠিক আছে, টেম্পারেচারের 4 গুণ আকারে তাপ রিলিজ করবে, ঠিক আছে। এটাই বলেছে। দেখো নিচে একটা ইকুয়েশন দিয়েছে, বলেছে ই ভেরিসাস টি তার পাওয়ারে 4 বা ই সমান সমান সিগমা টি তার পাওয়ারে 4, হোয়ার সিগমা ইজ কনস্ট্যান্ট
কল্ড স্টিফেন্স কনস্ট্যান্ট, আর ওই সিগমাটাকে বলা হয় স্টিফেন ধ্রুবক। ঠিক আছে, তো এই ভিডিওটার আমি পার্ট 1 করছি কারণ এই টপিক্সটা একটু বড়, তাই হিট এর চ্যাপ্টার এখানে আমি পার্ট 1 করছি, নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো। তো এটা ছিল সম্পূর্ণ ভিডিওটি, থ্যাংক ইউ।